ইতিহাসের ক্লাসে উপস্থিতি খুব বেশি হবে না, এটা আমরা বুঝি। ইতিহাসের ক্লাস অনেকে আসতে চায় না, ইতিহাস শুনলে ভালো লাগে না, ঘুমায় পড়ে, বলে ইতিহাস কেন দরকার। ইতিহাসের ক্লাসে আসলে একটু ঘুমাবেন, অসুবিধা নেই, ঘুমায়েন, কিন্তু শুনে শুনে ঘুমায়েন। কেন শুনতে হবে? কারণ আপনি আমার রূপটা খুঁজতে হবে। আপনি যেমন আপনার দাদাকে খুঁজতে যান, আপনার দাদার বাবাকে খুঁজতে যান, তেমনি বাঙালি জাতির ইতিহাসটাকে আপনার জানা দরকার, আমাদের সবার জানা দরকার। আমি কতগুলো ম্যাপ দেখানোর চেষ্টা করব শুরুতেই। দেখেন, এই ফার্স্ট ম্যাপটা, এটা হচ্ছে এই একেবারে প্রাচীন ম্যাপ, আলেকজান্ডারের সময়কালের ম্যাপ, যেটা আমাদের মিজান স্যার বলেছেন। এই এলাকাটাকে তারা গঙ্গা রিডাই বা গঙ্গা রিডি এই নামে তারা অভিহিত করেছে। এবং এখানে আসার আগে দেখেন নিউট্রাল টেরিটরি একটা আছে, তারা এখানে আসতে পারে নাই, বাংলায় তারা দখল নিতে পারে নাই। তারা বলছে এখানকার শৌর্যবীর্য, এখানে হাতি দিয়ে তারা যুদ্ধ করে, নানান ব্যাপারে এখানে আসছে। মেগাস্থানিসের ইন্ডিকা এই পয়েন্টগুলো তুলে ধরেছে তারা। এই ম্যাপটা হচ্ছে বাংলার বিভিন্ন জনপদের ম্যাপ। অনেক জনপদ ছিল এখানে। আমরা আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে অনেক সময় লাগবে, আসলে খালি দেখিয়ে যাওয়া আর কি। এই পুরো কয়েক হাজার বছর, আমাদের মিজান স্যার বলেছেন যে 3000 বছরের একটা লিখিত ইতিহাস আমাদের রয়েছে। 3000 বছর যদি আপনাকে শেখাইতে হয় তাহলে এই 5টা লেকচারে আসলে সম্ভব না। তারপরেও আমাদের চেষ্টা হচ্ছে আপনাদেরকে ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলা, আমাদের রুটটা দেখানো এবং আপনাদেরকে সে বিষয়ে আগ্রহী করে তোলা। অনেকগুলো জনপদ এখানে রয়েছে। আমরা এখন যে ঢাকায় আছি, দেখেন এখানে কোন এলাকার মধ্যে আমরা আছি। আমাদের এই অঞ্চলের মধ্যে অনেকগুলো জনপদ ছিল। তার সমতটের কথা দেখেন, এরপরে চন্দ্রদ্বীপ, বঙ্গাল, বঙ্গ, পুন্ড্র, রাঢ়, এরপরে পশ্চিমবঙ্গের দিকে রাঢ়, উত্তর রাঢ়, অঙ্গ, অনেকগুলো জনপদ, এই জনপদগুলো ছিল আমাদের। এই ম্যাপটা হচ্ছে এরপরে সালতানাত পিরিয়ডে যেই ব্যাখ্যাটা আমাদের মিজান স্যার দিয়েছেন, যে সালতানাত পিরিয়ডে একটা বিশাল এলাকা নিয়ে বাংলা ছিল, সেই ম্যাপটা এখানে আমরা দেখেছি। এটা হচ্ছে 1352 থেকে 1576 সাল পর্যন্ত যে বেঙ্গল সালতানাত, সেই এলাকাটা এটা। হ্যাঁ, বাংলার বাহিরেও আপনি দেখেন যে বিহার, উড়িষ্যা ওই অঞ্চল, এদিকে আসাম সহ ত্রিপুরা, এই পুরো এলাকা, এবং নিচে আরাকানের সাথে বাংলাদেশ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক। কেন আজকে আরাকানের লোকেরা বাংলায় চলে আসে, কানেক্টিভিটি আছে কিন্তু এখানে। এই আরেকটা ম্যাপ, এটা হচ্ছে বেঙ্গল সালতানাত 1352 থেকে 1576, এই সময়কালের আরেকটা ম্যাপ আর কি এটা। দেন আমরা মুঘল এম্পায়ার কীভাবে ডেভেলপ করলো সেই ম্যাপটা এখানে দেখিয়েছি। মুঘলদের সাথে কানেক্টিভিটির যে জায়গাটা, এই ম্যাপের মাধ্যমে সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। নবাবী পিরিয়ডে বাংলা কতটুক ছিল। দেন হচ্ছে রেনেলের যেই হাতে আঁকা বিশাল সাইজের এক ম্যাপ, এটি হচ্ছে সেটি। এটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ পিরিয়ডে এসে কত বড় ছিল, যে কারণে বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করার প্রয়োজন হয়ে পড়ে। 1905 সালে যে বেঙ্গল প্রেসিডেন্সিকে তারা ভাগ করেছে। ভাগ করার পরে যে দুই অংশটা, ইস্টার্ন বেঙ্গল আর আসাম, দেন বেঙ্গল, এই ইস্টার্ন বেঙ্গল আসাম প্রভিন্স, এটার এরিয়া হচ্ছে এটি। 1947 সালে যে ভাগটা হলো, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, মাঝখানে ভারত। দেখেন বিশাল হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদটা দখল করে নিয়েছে। এরকম প্রিন্সলি স্টেট ছিল মোর দেন 500। অনেকেই বলে যে বাংলাদেশ তখন যদি সেপারেট স্টেট থাকতো 47-এ, তাহলে হয়তো এটা কন্টিনিউ করতে পারতো, অনেক মতামত দেয়। বাট আপনারা যদি হায়দ্রাবাদের দিকে তাকান, তাহলে হায়দ্রাবাদ বাংলাদেশের চাইতে বড় ছিল। দে কুডেন্ট কন্টিনিউ। এটা একটা ম্যাপ। দেন হচ্ছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান ম্যাপটা, দেন আমাদের বাংলাদেশ। এখন আমরা যেই আলোচনাটা আজকে শুরু করতে চাই, কেন এই ধরনের একটা লেকচার প্রয়োজন হলো, সেখানে আমি একদম স্টার্টিংয়ে যে কথাটা লিখেছি যে Bengali Muslims constitute the second largest Muslim ethnic population in the world.
বাঙালিরা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মুসলিম জাতিগোষ্ঠী। আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ না হতে পারে, যারা পৃথিবী চালায় তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেকেন্ড মুসলিম জাতিগোষ্ঠী পৃথিবীতে বাঙালি, প্রথম হচ্ছে আরবরা, দ্বিতীয় মুসলিম হচ্ছে বাঙালিরা। এত বড় জাতিগোষ্ঠী বাঙালি মুসলমান হলো কেন হলো? এর পিছনে কারণটা কি? এইটা জানাটা আমাদের জন্য জরুরি। এবং আপনি দেখবেন যে বাঙালি মুসলমানদের যে স্টার্টিংটা, যেখানে তাদের আগমন এবং মুসলমানদের এই এক্সপানশনটা যেভাবে হয়েছে, সেখানে কারা কাজ করেছেন? আমরা দেখছি তার্ক, আফগান, মোগল, সিরিয়ান, আরব, পার্সিয়ান, তারা এখানে এসে ইসলামের প্রচার প্রসারের কাজ করেছে। ইসলামের প্রচার প্রসারের কাজ করার কারণে এখানকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখানকার লোকাল পিপল ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখানে। এবং ইসলাম ধর্ম গ্রহণ করার যেই পরিমাণটা, এটা পার্সিভাল স্পিয়ার বলেছেন যে 1300-1400 শতকে এসে বাঙালি এই যে তারা যে এলাকাগুলোতে বসবাস করে, বিশেষ করে পূর্ব বাংলার এই অঞ্চলের অধিকাংশ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং কেন ইসলাম গ্রহণ করে তার ব্যাখ্যা আব্দুল করিম দিয়েছেন, যে সোশ্যাল কানেক্টিভিটি, তাদের সাথে ইকোনমিক রিলেশনশিপ, ট্রাস্টেড রিলেশনশিপ, ন্যায় বিচারের যে প্রশ্ন, মুসলমানদের কাছে এটা পেয়েছে বাঙালিরা। কোনো লোক যদি সত্যিকার অর্থে মুসলমান হয়, তার গরিব থাকার কোনো সুযোগ নেই, সে গরিব হবে না। মুসলমানরা পরিশ্রমী মানুষ। মুসলমানদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এত পরিচ্ছন্ন থাকবে, সে সম্পদহীন হওয়ার কোনো সুযোগ সেখানে নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হচ্ছে ইসলাম। এখন কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টির কথা বলেছেন, ইসলামের বেসিক যে পয়েন্টগুলোকে তিনি আপহোল্ড করেছেন, মোরাল ভ্যালুজ এর বিষয়, জাস্টিসের কথা, ইকুইটির কথা, এগুলো আমরা হারিয়ে ফেলছি। আমরা আউটার সার্কেল নিয়ে আসছি, কিন্তু ইনার সার্কেলটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমাদের স্যার এই কথাগুলো বলবেন। 47-এর পরে মুসলিম জাতীয়তাবাদ কেন ফাংশন করে নাই? কারণ এদেশে যারা শাসক শ্রেণী ছিলেন, এদেশের মুসলমানরা তার ইসলাম হারিয়ে ফেলছে। বাঙালি জাতীয়তাবাদী চিন্তার কাছে তার ইসলামটা হারিয়ে ফেলছে। সে মনে করছে নাচ গালি তার লাইফ। সে মনে করছে সকাল বিকালে রবীন্দ্রনাথের সঙ্গীত শুনবো, বিকালে গান বাজনা করবো, রাতে মৌজ মাস্তি করে ঘুমায় পড়বো। ইজ দিস নট লাইফ? একজন মুসলমান তার ব্যক্তি জীবনটা যদি রাইটলি সে চালাইতে না পারে, তখন সে নানান দিকে ডাইভার্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে বাংলা যে ইসলামটা আসলো, সেই ইসলাম আসার পেছনে ঐতিহাসিক যে কারণটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলবেন যে কনফ্লিক্টিং সিচুয়েশনটা কিভাবে পজিটিভলি কাজ করে। ধরেন দুইজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, দুইজনের মধ্যে কনফ্লিক্ট হওয়ার কারণে এসে কিন্তু সেকেন্ড একটা অপশন খুঁজে নেয়। ইসলামের ইতিহাসে আমরা দেখি যে আরবের পরে দেন এটা পার্সিয়াতে আসছে। আমাদের ইসলামের দিকে যদি হিসাব করি, আমরা দেখি 712-তে এসে মোহাম্মদ বিন কাসেম সিন্ধ বিজয় করে ফেলেছে। এবং সিন্ধু বিজয় করার যে কাহিনী, সিন্ধু কেন বিজয় করতে হলো মোহাম্মদ বিন কাসেমের? উমাইয়া আমলে সিন্ধ বিজয় করেছেন। মুসলমানরা তখন সারা পৃথিবীতে নাভাল পাওয়ার মুসলমানদের হাতে হচ্ছে নাভাল পাওয়ার। এবং ট্রেড রুটটা ছিল সিলনের দিকে যে ট্রেড রুট, এই রুটের একটি জাহাজ সিন্ধের কাছে এসে এই জাহাজটা লুট হয়েছে। একটা জাহাজ লুট হয়েছে, সেই জাহাজ লুট হওয়ার বদলা হিসেবে এই সিন্ধ দখল করে নিয়েছে মুসলমান। জাস্ট ইউ ক্যান ইমাজিন যে তুমি তোমার যেই রাইটটা ছিল, সে রাইটটা যখন খর্ব করেছে কেউ, তাকে অবশ্যই এখানে পানিশমেন্টের আওতায় আনতে হবে। আমি এভাবে দেখি বিষয়টাকে। সিন্ধ যখন দখল করেছে মুসলমানরা, সিন্ধ দখল করার মধ্য দিয়ে দুইটা বিষয় ক্লিয়ার করা হয়েছে। এক হচ্ছে যে তুমি চাইলেই একটা কিছু করতে পারবে না, তোমার এলাকার লোকেরা মুসলমানদের জাহাজ লুট করেছে, এটা হতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যদি শাসনটা রাইটলি করতে না পারো, তাহলে ইউ হ্যাভ নো রাইট টু রুল দ্য পিপল। পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করা মুসলমানদের অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রেরণ করেছেন এবং তার যেই পরবর্তী 4 খলিফা এবং এরপরে আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করা। মুসলমানদের দায়িত্ব, আমরা খলিফা হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করি। সো এই যে কনসেপ্টটা, মুসলমানদের কনসেপ্টকে সরাই দেওয়া হয়েছে। আমাদেরকে মনে বলা হচ্ছে যে আমরা হচ্ছে আরেকজনের সাবঅর্ডিনেট, অথচ ইসলাম দুনিয়াতে আসছে অন্য সকল মতাদর্শের উপর বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এখন আসুন আমরা যে আলোচনাটা এখানে নিয়ে আসতে চাই, বাংলায় মুসলমানরা আসার আগে বাংলার অবস্থাটা কি ছিল? বেঙ্গল বিফোর দ্য কনকোয়েস্ট বাই দ্য মুসলিম, Bengal region was one of the very early center of Aryan settlement in India. যেটা আমাদের মিজান স্যার এটা একটু আগের ক্লাসে এটা বলেছেন যে এটা ছিল একটা প্রাচীন সেটেলমেন্ট। বাংলার প্রাচীন আমল থেকে এখানে জনগণের বসতি ছিল এবং এই সেটেলমেন্টের যে বিষয়টি স্যার এই কথা সুন্দর করে বলেছেন। আমি এখানে একটা দুইটা পয়েন্ট বলে শেষ করব যে আমরা যখন নিজেদেরকে প্রচার করি যে আমরা কোন জাতি, আমরা বলি আমরা শঙ্কর জাতি। এরিয়ানদের আসার আগে কি এখানে মানুষ ছিল না? নন এরিয়ানরা ছিলেন। সেই নন এরিয়ানদের মধ্যে স্যার একটু আগে ক্লাসে বলেছেন যে কেউ তারা স্ট্রং কাস্ট সিস্টেম ডেভেলপ করেছে এবং সোশ্যাল ক্লাস তারা তৈরি করেছে। সোশ্যাল ক্লাসটা এতটা স্যাংশন ছিল, নাম ক্যান ভায়োলেট দ্যাট। এইরকম একটা সিচুয়েশনে যখন বাংলার মানুষ যখন অত্যাচারে মানে এক ধরনের ক্লান্ত, এই সময় সেভিয়ার হিসেবে মুসলমানরা আসে। এই সময় মুসলমানরা আসে সেভিয়ার হিসেবে। পাল আমলের আগের যে সময়কালটা আমরা জানি সেটা ছিল মাৎসার নামে একটা অরাজক সিচুয়েশন ছিল প্রায় 100 বছরের। এই 100 বছরের অরাজক সিচুয়েশনের পরে গোপাল এসে, মানে পাল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, পাল ডাইনাস্টির প্রতিষ্ঠাতা গোপাল এসে সেই বিষয়টা পরিবর্তন করলেন, স্থিতিশীলতা আনলেন এবং পালদের প্রায় 400 বছরের যে শাসনকাল, এই সময় বাংলা সমৃদ্ধি অর্জন করে। আজকে আপনি যে বিহারগুলো দেখেন, ময়নামতিতে যে আপনি বিহার দেখেন, আপনি বাংলায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তৈরি করেছে পাল আমলে, বৌদ্ধ ধর্মাবলম্বী পালরা, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে স্ট্যাবিলিটি। আমাদের ইকোনমিক স্ট্যাবিলিটি ছিল, সোশ্যাল স্ট্যাবিলিটি ছিল, কালচারাল ডেভেলপমেন্ট ছিল। সেই চীন থেকে, আপনি শুধু চীন তিব্বত থেকে মানুষ এখানে আসছে, সেন্ট্রাল এশিয়া থেকে বাংলায় আসছে তখনকার এডুকেশন নেয়। এই পাওয়ারদের এই ডেভেলপমেন্টের পরে সেনরা এসে সেটা কন্টিনিউ করতে পারে না। সেনরা কন্টিনিউ করতে না পেরে বরং নানা ইস্যুতে তারা ক্লাস সিস্টেম যেই মানে এখানে আরোপ করা, সেটাকে একেবারেই কঠোরতার জায়গা থেকে সেটা গ্রহণ করা, এই বিষয়গুলো তারা করেছে। ফলে আলটিমেটলি বাংলার মুসলমানরা এই সিচুয়েশন থেকে বের হতে চেয়েছে। বাই দিস টাইম ইসলামের যে মুসলিমরা বিভিন্ন এলাকায় ধীরে ধীরে তাদের এক্সপানশন হয় এবং সেই এক্সপানশনের কারণে বাংলার সাথে মুসলমানদের কানেক্টিভিটি ডেভেলপ করে। মুসলমানদের কানেক্টিভিটি ডেভেলপ করার পিছনে বেসিক কয়েকটা কারণ রয়েছে। আমি অনেক বড় লেকচার, এটা লেকচারগুলো আসলে ওইরকম ডিটেইল বলা মুশকিল। এই কানেক্টিভিটির পিছনে বেসিক্যালি 3টা বড় কারণ বলা হয়। প্রথম কারণ হচ্ছে কি? প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলটা ফার্টাইল ল্যান্ড হওয়ার কারণে এবং তখনকার সময় নদী কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে বাংলার সাথে একটা কানেক্টিভিটি আগ থেকেই ছিল। আমরা বিশেষ করে ইবনে খুরদারবি এবং আলী ইদ্রিসির যে লেখাগুলো, সেই লেখাগুলোতে তারা বলেছেন যে সামান্দার এলাকা, সামান্দার যেটা বর্তমান সন্দ্বীপ, এই সামান্দার এলাকায় তখন পৃথিবীর অন্যান্য এলাকার সাথে সমুদ্রের যে যোগাযোগ, নৌ যোগাযোগ, এই যোগাযোগটা এখানে ছিল এবং এই সামান্দার এলাকা ছিল তখনকার পোর্ট। বর্তমানে আমাদের বাংলাদেশের সন্দ্বীপ এলাকা, যদিও অনেকে বলেন না এটা সন্দ্বীপ না, এটা হচ্ছে আমাদের চাঁদপুর এরিয়াতে পড়ছে। যাই হোক, বাংলার এই এলাকার কথাই বলছে। এবং ইন্টারেস্টিংলি
এই বাংলার সাথে কাশ্মীরের রিলেশন ছিল, স্ট্রেট সমুদ্র যোগের রিলেশন, নদী যোগের রিলেশনটা ছিল, কাশ্মীরের সাথে সম্পর্ক ছিল বাংলা। এবং আমি কাশ্মীর সফর করে দেখেছি বাঙালি মুসলমানদের সাথে, আমাদের এই অঞ্চলের মুসলমানদের সাথে কাশ্মীরের মানুষের সামাজিক সাংস্কৃতিক অনেক সম্পর্ক রয়েছে, এটা ঐতিহাসিক সম্পর্ক। এখন কথা হচ্ছে এই যে আলী ইদ্রিসি কিংবা ইবনে খুরদাদবি যে কথা লিখেছেন যে সামান্দার পোর্টের সাথে রিলেশনশিপ এবং সামান্দার পোর্টে কিভাবে এসেছেন সিলন থেকে, সে বর্ণনা তারা দিয়েছেন। সামান্দার পোর্ট দিয়ে মুসলমানরা ধীরে ধীরে বাংলার ভিতরে প্রবেশ করে, বাংলার ভিতরে প্রবেশ করে এখানে কতগুলো কাজ তারা করেছে। তারা বিজনেসের জন্য এখানে কাজ করেছে, তাদের রিলিজিয়ান বা ইসলামের প্রচার প্রসারের জন্য এখানে কাজ করেছে। যে কারণে সেটেলমেন্ট হয়েছে, সেটেলমেন্ট হওয়ার পিছনে একটা বড় কারণ আপনারা দেখবেন যে একটা কোম্পানি এখনকার সময় সে যদি সিঙ্গাপুরে কেন্দ্র করে ওই এলাকা বা সাউথ ইস্ট এশিয়াকে যদি সে বিজনেস এক্সপ্যান্ড করতে হয় তাহলে সিঙ্গাপুরে সে একটা অফিস করে। সে যদি বিজনেস এক্সপ্যান্ড করতে চায় ব্রাজিল এলাকায় বা মানে আমাদের রোজ একাডেমিক সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা মনীষ স্যার এসছেন, পিএসসি সম্মানিত সদস্য, স্যারকে ধন্যবাদ। তো যে কথা বলছি যে দেখেন এই যে সামান্দার বন্দর, এই বন্দর দিয়ে এসে মুসলমানরা ধীরে ধীরে এখানে তারা সেটেল হয়েছে। তো আসার পেছনে প্রথমত কারণ হচ্ছে তাদের বিজনেস, সেকেন্ড কারণ হচ্ছে রিলিজিয়ান, ধর্মীয় কারণে তারা এখানে সেটেল করেছে। থার্ড যে কারণটা সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। বাংলা প্রাচীন আমল থেকেই এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হতো। যখন সমুদ্রে কোনো দুর্যোগ হতে হয় নর্মালি মানুষ সেটা কি করে, স্থানীয় আশেপাশে এলাকায় সে থাকার ব্যবস্থা করে বা এখানে থাকে। সো এই তিনটা বেসিক কারণ এখানে দেখানো হয় যে বিজনেসের কারণে, ধর্মীয় কারণে এবং ন্যাচারাল ক্যালামিটিসের কারণে বাংলায় মুসলমানরা সেটেল করে। ইনিশিয়ালি তারা কোস্টাল এরিয়াতে সেটেল করেছে, ইনিশিয়াল তাদের সেটেলমেন্টটা হচ্ছে কোস্টাল এরিয়াতে। ধীরে ধীরে সেই কোস্টাল এরিয়া থেকেই আপনারা দেখবেন যে চিটাগংয়ের মানুষের ভাষার মধ্যে প্রচুর আরবি ভাষা শব্দ আছে, নোয়াখালীর মানুষের ভাষার মধ্যে প্রচুর আরবি শব্দ আছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে এরা পার্সিয়ানরা এখানে সেটেল করেছে এবং তাদের সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে এই শব্দগুলো পরিবর্তন হয়েছে। আমি মুসলমানদের আসার পেছনে যে কারণ, সেই কারণটা এখানে ব্যাখ্যা করলাম। এখানে আহলে মুসলিম কন্ট্রাক্টের যে বিষয়টি, সেটিও কিছুটা ব্যাখ্যা আপনাদেরকে করেছি যে কেন আহলে মুসলিম কন্ট্রাক্টের কি কি উদাহরণ পাই। যেমন আবুল ফজল যেটি বলেছেন যে it was mentioned that Arab merchants came to the areas of Ganga's coast. It is known as Sat al-Ganga in Arabia. The expression of Sat al-Ganga in local form was Chattogram, যেটা চাটগাঁও আর কি, সাতগাঁওয়ান, সেখান থেকে এখন চট্টগ্রাম আসছে। মানে চাটগাঁওয়ান, সাতগাঁওয়ান থেকে ফাইনালি ইংলিশ ভাষণে এসে চিটাগং, আর বর্তমানে আমরা যেটাকে বলছি চট্টগ্রাম। যে কথাটা একটু আগে আমি বললাম যে একটা বড় ভোকাবুলারি অ্যারাবিক থেকে এসে বিকজ অফ দ্য ইন্টারাকশন অফ দ্য মুসলিমস অ্যান্ড দ্য লোকাল পিপল অফ দ্য কোস্টাল এরিয়া। এখন এই যে মুসলমানদের এখানে এক্সপানশনটা হলো, একদিকে ব্যবসায়িক কারণে এসছেন, আবার যারা আমি বলছি যে দিন প্রচারের জন্য এসছেন, এরকম বড় কয়েকজন নাম আমরা এখানে দেখি। যেমন বাবা আদম শহীদ, যিনি রামপালে মুন্সিগঞ্জে তার কবর রয়েছে। আমি ওনার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তো ওই স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করছি, ঐতিহাসিক বিষয়গুলো তো আমরা যতটুকু জানি সেটা পড়ছি, স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করছি যে এই ভদ্রলোক কে, এখানে যে মারা গেলেন কবর এখানে, বলছেন উনি বল্লাল সেনের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করছেন। আমি ভীষণ খুশি হয়েছি যে সাধারণ মানুষ এখন এই বিষয়টা জানে, স্থানীয় মানুষের মধ্যে কনসেপ্ট আছে যে কি হয়েছে। সেন রাজাদের মধ্যে একজন ছিলেন বল্লাল সেন, সে বল্লাল সেনের সাথে আমাদের বাবা আদম শহীদের যুদ্ধ হয়েছে। দ্যাট ওয়াজ ট্রু, ঘটনা সত্য, এবং স্থানীয় মানুষ এটা বলতে পেরেছে।
হয়তো আমি লাকি মানুষ যে যার সাথে কথা বলেছি সে বলতে পারছে। সো এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে মুসলমানরা এখানে এসছেন সেই 1204-এর আগে। মিজাজ স্যার যে কথা বলেছেন 1204-এ বক্তের খিলজি বাংলা বিজয় করেছেন। বক্তের খিলজি বাংলা বিজয় করতে পেরেছেন কেন? বিকজ অফ বাবা আদম শহীদ, দেন হচ্ছে বিকজ অফ শাহ সুলতান রুমি, মাইসাওয়ার, এদের কারণে। তারা এখানে এসে আগ থেকেই দ্বীনের ইসলামের একটা ফার্টাইল এরিয়া তারা তৈরি করেছেন। ইসলাম সম্পর্কে তাদের মধ্যে ভয় নাই। এখন যে অলরেডি মুসলমানকে দেখেছে আর যে দেখে নাই, যে মুসলমানরা দেখেছে যে মুসলমানরা ভালো মানুষ, আমাদের আব্দুল করিম স্যার খুব সুন্দর লিখেছেন যে এই বাঙালিরা ভালো চরিত্রের মানুষ, ভালো মানুষের ব্যাপারে খুব অ্যাট্রাকশন ছিল। যখন মুসলমানরা এসে ভালো ব্যবহার করেছে, বিজনেসে তারা সততার পরিচয় দিয়েছে, সোশ্যাল কন্ট্রাক্টে তারা ভালো হয়েছে, তারা তাদের মেয়েদেরকে মুসলমানদের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েদেরকে মুসলমানদের কাছে বিয়ে দিয়েছে, ধীরে ধীরে পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছে। সো এই বিষয়টা মুসলমানরা 1204-এর আগে কিন্তু এই পরিবেশটা তৈরি করেছেন। আমরা একটু ব্যাকে যদি যাই, আমি বলেছি শুরুতেই যে 712-তে সিন্ধ বিজয় করেছে। সিন্ধ রিভার, ইট ওয়াজ দ্য ইস্টার্ন ফ্রন্টিয়ার অফ দ্য মুসলিম এম্পায়ার। আপনি দেখবেন এই 712 থেকে অ্যারাউন্ড 1200 সাল পর্যন্ত এই পুরো সময় সিন্ধের এই পার্টে তারা আসে নাই। এই পার্টে ইসলামের এক্সপানশন হয় নাই বা ক্ষমতার এক্সপানশন হয় নাই এই পাশে। কারণ তারা ইস্টার্ন ফ্রন্টিয়ার, ইসলামের খেলাফতের ইস্টার্ন ফ্রন্টিয়ার হিসেবে তারা সিন্ধকেই তখন মেনে নিয়েছে বা ওইভাবেই তারা কাজ করেছে। কিন্তু এর মানেই না যে পূর্বে মুসলমানরা আসে নাই, পুরো মুসলমানরা এসছে। এখানে ব্যবসা বাণিজ্য করেছে, যেটা আমি এখানে প্রমাণ হিসেবে উত্থাপন করলাম। ব্যবসা বাণিজ্য করেছে, যোগাযোগ ডেভেলপ করেছে, প্রচার করেছে, ইসলামের প্রচার প্রসারের কাজ করেছে। কিন্তু ক্ষমতা এখানকার তখনও মুসলমানদের হাতে যায়নি। এখন ইসলামের এই যে এক্সপানশনটা ইস্টার্ন ফ্রন্টিয়ারে বা সিন্ধের পূর্বে চলে আসলো, এর পিছনে একটা কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে খাওয়ারিজম শাহের সাথে গরিদের গ্যাঞ্জাম। খাওয়ারিজম শাহের সাথে গরিদের যেই কাবুল এবং আফগানিস্তান নিয়ে যে গ্যাঞ্জামটা শুরু হলো, এটা হিসেবে লম্বা ব্যাকগ্রাউন্ড। আব্বাসী খেলাফতের সময় সামানিদদের উত্থান হয়। হ্যাঁ, সামানিদদের মধ্যে অনেকগুলো ফ্র্যাকশন রয়েছে, তখনকার বেশ লম্বা ইতিহাস, এটা আমি সেদিকে যাচ্ছি না। সর্বশেষ গরিবদের সাথে খাওয়ারিজম শাহের যে কনফ্লিক্ট, ওই কনফ্লিক্টের কারণে মূলত খাওয়ারিজম শাহের কাছে গরিবরা আলটিমেটলি হেরে যায়। হেরে গিয়ে তারা পূর্বে চলে আসে। মোহাম্মদ গরি যে পূর্বে তার ক্ষমতা এক্সপান্ড করতে হবে, বড় কারণ ছিল যে আফগান এই এলাকায় তারা থাকতে পারতেছে না, বা তারা সেখানে কন্টিনিউ করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ গরির একজন কৃতদাস ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো, ঠিক আছে তুমি পূর্বে এক্সপানশনে যাও। তিনি দিল্লি বিজয় করলেন এবং তারই একজন সহকারী হিসাবে আমাদের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেছে। বখতিয়ার খিলজির যে ইতিহাসটা, আমি খুব মানে স্বল্প সময়ের কারণে একটু অবসরের কথাগুলো বলছি। বখতিয়ার খিলজি যখন বাংলা বিজয় করেন, তখন বখতিয়ার খিলজির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে কি বলা হয় জানেন? তিনি এমনিতে সাইজে ছোট ছিলেন আর হাতটা ছিল লম্বা। এই লম্বা হাতের একজন মানুষ বাংলা বিজয় করেছেন এবং বাংলা বিজয় করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1203 সালে তিনি যখন বিহার বিজয় করলেন, বিহার বিজয় করার পরে তিনি দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের সাথে যখন দেখা হলো বা তাকে অনার করলেন, তখন কুতুবউদ্দিন আইবেক তাকে বলছে যে তুমি বাংলা বিজয় করো বা পূর্বের দিকে তুমি বিজয় করার জন্য যাও। Then he came here এবং তিনি বাংলা বিজয় করলেন। বাংলা বিজয় করার ওই সময়টাতে বাংলার যে শাসক ছিলেন তিনি হচ্ছেন লক্ষ্মণ সেন। লক্ষ্মণ সেনের কথা আমরা জানি যে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। যে 18 জন সৈন্য নিয়ে যখন বখতিয়ার খিলজি লক্ষ্মণ সেনের প্রাসাদে দখল ঢুকে পড়ে, তখন সে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। তিনি খাবার টেবিলে ছিলেন, আমরা এটুকু কিন্তু সবাই জানি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যখন বিহার বিজয় করলেন 1203 সালে, তখন লক্ষ্মণ সেন এই ব্যক্তিটাকে তার সম্পর্কে কিন্তু স্টাডি শুরু করেন।
বৃহত্ত কাছে, দূরিত না। তার সম্পর্কে স্টাডি করেন এবং মুসলমানদের সূর্য বীর্য সম্পর্কে স্টাডি করেন। ইভেন যারা জ্যোতিষ তাদেরকে ডাইকে নিয়ে আসেন যে কি বলে, ফিউচারটা কি বলে। তো জ্যোতিষদের কথা হচ্ছে ফিউচার বলে যে মুসলমানরা তোমার এলাকা দখল করে নেবে। এদিকে বখতিয়ার খিলজির যেই সাহস, বীরত্ব, এগুলো শুনে অলরেডি লক্ষ্মণ সেনের অবস্থা খারাপ। আমি খুব মানে ইনফর্মাল কথাগুলো বলছি যাতে আপনারা ইজিলি এটাকে কানেক্ট করতে পারেন। আমার লেখা আছে, এগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো কি হলো, একদিকে জ্যোতিষরা বলছে যে মুসলমানরা ক্ষমতা নেবে, আরেকদিকে তার বীরত্ব, এবং সর্বশেষ এত পাহারা দিল ঝাড়খণ্ড এলাকায়, এত পাহারা দিল যে রাজমহল দিয়ে ঢুকবে যে পথটা, সেই পথে এত পাহারা দিয়ে রাখলো, কিন্তু সেখান থেকে তিনি ঢুকলেন না, তিনি ঝাড়খণ্ড দিয়ে ঢুকে পড়লেন। ঝাড়খণ্ড দিয়ে এত কুইক আসলেন যে মাত্র 18 জন তাকে ফলো করতে পারছে। সৈন্যবাহিনী ছিল অনেক বড়, মাত্র 18 জন নিয়ে তিনি ঢুকে পড়লেন। এবং ইন্টারেস্টিংলি তিনি যখন প্রাসাদে ঢুকতেছেন, প্রাসাদে ঢোকার সময় তিনি নিজেকে পরিচয় দিয়েছেন অ্যাজ এ ঘোড়া বিক্রেতা হিসেবে। নতুন ঘোড়া নিয়ে আসছেন, তিনি বলছেন আমি ঘোড়া বিক্রি করার জন্য আসছি। এবং এই ঘোড়া বিক্রি করতে আসছেন, এটা ছিল প্রাসাদের একটু কমন ইস্যু। অনেকে বলে যে এটা একটা চাতুরামি ছিল, যে তাকে তারা মানে পাহারাদারদেরকে উল্টাপাল্টা বোঝায় ঢুকে পড়ছে। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে একদিকে হচ্ছে আপনি কৌশল, যুদ্ধের যে কৌশল সেটা তিনি ফলো করেছেন। দুই হচ্ছে এই লক্ষ্মণ সেনের যেই প্রাসাদ, সেই প্রাসাদের লোকেরা মুসলমানদের যাতায়াতকে আগ থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখানে ছিল মুসলমানরা আসতো ঘোড়া নিয়ে, ব্যবসা করার জন্য আসতো। এটা নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে, আপনারা সেটাও পড়বেন আশা করি। আমরা জাস্ট আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই কথাগুলো বলছি। তো ফাইনালি যেটা হলো যে বখতিয়ার খিলজি যখন ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি তার তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে যে অ্যাকশন নেওয়া দরকার সে নেওয়া শুরু করলেন। আলটিমেটলি লক্ষ্মণ সেন যখন শুনলেন বখতিয়ার ভিতরে ঢুকে গেছে, এত পাহারা দেওয়ার পরও বখতিয়ার প্রাসাদে ঢুকে গেছে, তার কোনো বিকল্প অপশন ছিল না আসলে। বখতিয়ার খিলজির নাম শোনার পরে তিনি খাবার টেবিল থেকে পিছনের দরজা দিয়ে খালি পায়ে পালায় চলে আসছে। কোথায় আসছে? বিক্রমপুরে চলে আসছে। এখন আসেন, বখতিয়ার খিলজি বাংলা বিজয় করার পরে তিনি কাজটা করলেন। তিনি এবার শুরু করলেন তার এক্সপানশনের অ্যাক্টিভিটি। বিশেষ করে প্রথমত উত্তরবঙ্গ এলাকা, আমাদের যে উত্তরবঙ্গ, এই এলাকাতে তিনি আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিলেন, দিনাজপুর, রংপুর এলাকা। এবং বখতিয়ার খিলজির সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল যে তিনি তিব্বত অভিযানে চলে গেছেন। এটা ছিল তার একটা ভুল সিদ্ধান্ত। তিনি তিব্বত অভিযান করতে যেয়ে সেখান থেকে রাইটলি মানে কন্টিনিউ করতে পারেন নাই। পরে কিছুদিন পরেই, 2.5 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। এখন এক্সপানশনের যে কাজটা, ইসলামের প্রাথমিক সময় এক্সপানশনের কাজটা করেছেন ইউয়াস খিলজি এসে। তার 3 জন লেফটেন্যান্ট ছিল, তার মধ্যে একজন ছিলেন ইউয়াস খিলজি। আলী মর্দান, ইউয়াস খিলজি এনারা ছিলেন। ইউয়াস খিলজি দীর্ঘ সময় শাসন করেছেন, যেটা আমাদের মিজান স্যার বলেছেন যে ইউয়াস খিলজি বাংলার শাসক হিসাবে 1212-13 দিকে তিনি শাসন শুরু করেন, 27 পর্যন্ত কন্টিনিউ করেন। এই সময়টাতে তিনি যখন স্ট্যাবল করতে পারেন বাংলার মানে রাজনৈতিক অবস্থাকে, তিনি স্বাধীনতা ঘোষণা করে দেন। যদিও এইটা খুব বেশি প্রচার প্রসার হয় না, কারণ তিনি বেশি সময়টা কন্টিনিউ করতে পারেন না। এরপরেই দিল্লির শাসকরা বাংলা আবার তাদের কন্ট্রোল নিয়ে নেয়। আমি কথাটা এখানে শেষ করতে চাই যে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে মুসলমান শাসকগণ যেমনিভাবে ভূমিকা রেখেছেন, তেমনিভাবে এই এলাকায় যারা ইসলাম প্রচারের জন্য এসেছেন তারাও ভূমিকা রেখেছেন। সাইমালটেনিয়াস কাজ হয়েছে, কাজটা হয়েছে সাইমালটেনিয়াস। একদিকে শাসকের পক্ষ থেকে পজিটিভ অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি, শাসকগণ বলছে না যে তুমি ইসলাম গ্রহণ করো, শাসকগণ ইসলামের বিউটিটাকে তুলে ধরতেছেন, শাসকগণ ইসলামের সৌন্দর্যটাকে তুলে ধরতেছেন যে দিস ইজ ইসলাম। যদি তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইকুইটি রাইট গুলো পাবা, সোসাইটি তোমার মোরাল স্ট্রাকচারে চলবে, জাস্টিস থাকবে এখানে। এটা তারা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন শাসক। আর যারা ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করেছেন তারা দাওয়াতি কাজটা করেছেন। দুইয়ের সমন্বয়ে যেটি হয়েছে
যে বাংলার মানুষ ইসলাম গ্রহণ করেছে। এবং বাংলাকে, এই অঞ্চলটা ছিল মোরলেস যেহেতু নদীকেন্দ্রিক এলাকা, নদীমাতৃক অঞ্চল, এখানে ধর্মের ব্যাপারে মানুষের, রিচার্ড ইটন যেটা বলেছেন, দেয়ার ইজ ভ্যাকুয়াম। একদিকে ভ্যাকুয়াম ছিল, আরেকদিকে মানুষ এনিমিজমে বিশ্বাস করত। এই যে একটা প্রকৃতি পূজার ব্যাপার ছিল, এটা একটা স্ট্রং ধর্ম না। তো যখন ইসলাম আমাদের এত সুন্দর একটি ধর্ম তাদের কাছে এসে তারা এটাকে গ্রহণ করে নিয়েছে। এবং এই গ্রহণ করার মধ্য দিয়ে, যেটা আমি শুরুতে বলেছি, পার্সিভাল স্পিয়ার বলেছেন যে 13 এবং 14 শতকে এসে অধিকাংশ বাঙালি, বিশেষ করে পূর্ববঙ্গের, এরা ইসলাম গ্রহণ করেন। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, এই যে যারা ইসলাম গ্রহণ করেছেন এরা আসলে কারা? এরা আমরা স্থানীয় মানুষ। মনে রাখবেন, আমাদেরকে আউটস করার যে চিন্তা, বাহিরের যে বলার চিন্তা, এটা হলো পরিকল্পিত। এখানে যারা ইসলাম গ্রহণ করেছে, বহু গবেষণা হয়েছে এটা নিয়ে, নতুন করে গবেষণার দরকার নাই, এরপরও করতে পারে। ব্রিটিশ পিরিয়ডে এসে যখন তারা, ব্রিটিশরাও তো চেষ্টা করেছে মুসলমানদেরকে বাইরে প্রমাণ করার জন্য, কিন্তু পারে নাই। তারা সকল গবেষণায় দেখিয়েছে যে এখানকার স্থানীয় মানুষ ইসলাম গ্রহণ করেছে। মুসলমানদের মোর দেন 90% হচ্ছে এখানকার স্থানীয়। মাইগ্রেটেড কিছু লোক ছিল, তারা এখানে এসে লোকাল পিপলের সাথে কানেক্টেড হয়ে বিয়ে শাদী করে এখানকারই হয়ে গিয়েছে। সো আমাদের যে রুটটা, সেই রুটটাকে আমাদের ক্লিয়ারলি ধারণ করতে হবে। আমরা বাঙালি মুসলমান, আমরা এখন বাংলাদেশি। এই যে আমাদের পরিচয়, এই পরিচয়টাকে যদি আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীর সেরা জাতি হিসাবে বাঙালি আবার প্রতিষ্ঠিত হবে। কারণ মধ্যযুগে আমরা 550 বছর একটানা পৃথিবীর সেরা ইকোনমি ছিলাম। আমি এটা সব জায়গায় বক্তব্য দিতে যাই গেলে বলি যে, আপনারা বলছেন মাদ্রাসা শিক্ষা দুর্বল বা মাদ্রাসা শিক্ষা খারাপ। এই মাদ্রাসা শিক্ষিত লোকেরাই বাংলাকে পৃথিবীর সেরা ইকোনমি বানিয়েছে। আর আপনারা যে মাদ্রাসার কথা বলছেন, সেই মাদ্রাসা আর তখনকার মাদ্রাসা এক না। তখন ওই মাদ্রাসার মধ্যে ফিলোসফি পড়ানো হতো, ফিকহ পড়ানো হতো। তখন সেখানে ওই মাদ্রাসার মধ্যেই জ্ঞান বিজ্ঞানের তখনকার সময়ে যা ছিল সবই সেখানে পড়ানো হতো। ব্রিটিশরা এসে মাদ্রাসাকে শুধুমাত্র অ্যারাবিক, ইসলামিক স্টাডিজের জায়গায় নিয়ে গিয়েছে, আর সেকুলার যে মডার্ন এডুকেশন, সেই জন্য আলাদা ইনস্টিটিউশন করেছে। ফলে এই যে ডিভিশনটা, এই ডিভিশনটাই আলটিমেটলি আমাদের জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি শেষ করব একটা কথা বলি যে, আমরা বাঙালি মুসলমানরা এই দেশের সন্তান। আমরা বাঙালি মুসলমানরা আবার যদি ইসলামের বেসিক স্পিরিটে জেগে উঠি, তাহলে আমরা আবারও ইনশাআল্লাহ নেতৃত্ব দিব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।